আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর হঠাৎ বড় সুখবর পেল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প সোমবার ক্ষমতা গ্রহণের পর থেকে এটি প্রথম বড় মার্কিন এলএনজি সরবরাহ চুক্তি। ট্রাম্পের অভিষেকের পর সবচেয়ে বড় চুক্তিটি হলো বাংলাদেশের সঙ্গে। ট্রাম্প প্রশাসন যদি কিছু চিন্তা করে, তাহলে আগে চিন্তা করবে যে ওই দেশটার সাথে আমার বাণিজ্যিক স্বার্থ কি, লাভ কি। যে সিস্টেম চালু হচ্ছে, এই সিস্টেমে ওই আগের দিনের দাদা চাচা মুরব্বী দল করার কারণে শুধুমাত্র যে এলাকায় চেয়ারম্যান হইতে পারবেন, এই সিস্টেম কিন্তু শেষ। পড়াশোনা যাদের নাই, আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে চিন্তা করে, জামাত ক্ষমতায় আসবে চিন্তা করে যারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, সবার জন্য এক বালতি সমবেদনা, কারণ সিস্টেমটা ভিন্ন হয়ে যাচ্ছে। ইলিয়াস সাহেব কি? ইলিয়াস সাহেব নিরপেক্ষভাবে কথা বলছেন, সেও আপনার জামাত শিবির। এরপরে আপনার ডক্টর কনক সরোয়ার, সেও আপনার জামাত শিবির। তো আপনার লোকটাকে তাহলে এখন যদি প্রশ্ন করেন আমার কোনো লোক নাই, যদি আপনার লোক না থাকে তাহলে আপনি ব্যর্থ কেন এই জায়গায়? আপনার লোক থাকবে না কেন? বিএনপি আওয়ামী লীগের সুর মিলে যাওয়ায় সরকারের পক্ষ থেকে কঠিন বার্তা দেওয়া হয়েছে। এই বার্তাটা বোথ বিএনপি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে, যে বিএনপি আওয়ামী লীগ এক পয়েন্টে এসেছে। ধীরে ধীরে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার অনেক শক্তিশালী এখন বর্তমানে। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন, এই মর্মে একটা চিঠি বেশ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। কিন্তু এটাকে সত্য ধরে নিয়ে নোয়াখালীর চাটখিলে যুবলীগের নেতাকর্মীরা যা ঘটনা ঘটালো, একটা ভয়ঙ্কর একটা ঘটনা ঘটালো। আমাদের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা একটা চমৎকার কাজ করছে। বেগম জিয়ার বাড়ির বিদ্যুতের লাইন যেই আওয়ামী কর্মকর্তা কাটে দিছিল কাজ করে, উনি তাকে জিয়া যদি কিংস পার্টি করে তাহলে পরে ওরা পারবে না কেন? ওরা করলে অসুবিধা, জিয়া করলে ঠিক আছে, জিয়া করলে পরে কোনো সমস্যা নাই, ওরা করলে পরে বেআইনি। আজকের এপিসোডের শুরুতে আনন্দের সংবাদ। বিখ্যাত মেডিকেল জার্নাল ল্যান্সেটে পুতুলের বিরুদ্ধে দুদকের অভিযানের খবর। এটা একটা বিগ নিউজ। ল্যান্সেট হইতেছে স্বাস্থ্য দুনিয়ায় প্রথম আলো আর দিল্লি স্টার আছে না, ওইগুলোর মতো একটা তালেবর। এরা ন্যারেটিভ তৈরি করলে খবর হ্যাজ সারা দুনিয়ার স্বাস্থ্য সার্কেল রেডি হইতেছে এখন পুতুলের বিরুদ্ধে। এর দেশে পার্টি সং হবে, পার্টি সং এক্ষুনি দেন, চাকবুম চাকবুম। আমি বুঝলাম না পুতুল এরপরের টার্গেট ফুলিল কথা। আমেরিকা ট্রাম্প ক্ষমতা নিয়ে কইছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বাইরে হয়ে যাবে আমেরিকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিন্তু সারা যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হয় পুতুল, সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমেরিকার বাইরে হয়ে যাওয়াই উচিত। ঠিক হয়েছে, মারাখা আরো মারাখা। যে পাপ করিস পুতুলে ঢুকে, সে পাপের প্রাশ্চিত্য করা লাগবে। ঠিক হয়েছে, খুব খুশি হয়েছি। এবার আসেন আঙ্গের নতুন অনলাইনের আওয়ামী সিপাহসালার মাসুদ কামালের নিয়ে কথা কই। ওরে কইছিলাম একটু ঠাসি খেয়ে দেখতে, তো ঠাসি তো খাবে না, বেশি কথা কয়, বক বকাইছে। আজকে আবার একটা বক বকাইছে। এই যে এটা মাসুদ কামাল কি বক বকাইছে, আসেন না দেখি। এই সরকারের একজন উপদেষ্টা, গুরুত্বপূর্ণ উপদেষ্টা, যদিও ওনার কোনো পোর্টফোলিও নাই, উনি কোন মন্ত্রণালয়ের উপদেষ্টা সেটা ক্লিয়ার না, তবে উনি গুরুত্বপূর্ণ, এটা ওনার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়, ওনার কথাবার্তায় টের পাওয়া যায়, এবং অন্যদের কথাবার্তাতেও কিছুটা বোঝা যায়। ওনার কোনো পোর্টফোলিও নাই। এই জন্য যে ওই আগে একটা কথা বলা হতো না, যে দপ্তরবিহীন মন্ত্রীকে অনেকে হাস্যরস করে বলতেন যে উজিরে খামাখা। তো আমার মনে হয় মাহফুজ আলমকে উজিরে খামাখা মনে হয় বলা যাবে না, কারণ ওনাকে হয়তো গুরুত্ব বাড়িয়ে দেওয়ার জন্যই হয়তো ওনার কোনো পোর্টফোলিও দেওয়া হয় নাই, অথবা এমন একটা ধারণা দেওয়া হয়েছে যে উনি এতই গুরুত্বপূর্ণ ব্যক্তি, একটা পোর্টফোলিও দিয়ে ওনার গুরুত্বটা কমানোর চেষ্টা করা হয় নাই। হতে পারে কিন্তু, কারণ আমরা দেখেছি যে ভারতের দিল্লিতে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, ওনার কোনো পোর্টফোলিও ছিল না, উনি মুখ্যমন্ত্রী কিন্তু কোনো পোর্টফোলিও নেননি উনি। মাসুদ কামাল খুব বিলা হয়েছে মাহফুজের উপরে। মাহফুজের নাম দিছে উজেরে খামোখা। কারণ কি? কারণ হচ্ছে মাহফুজের কোনো দপ্তর নাই। সে আবার নিজেই কইছে যে কেজরিওয়ালের কোনো দপ্তর ছিল না। তো মোল্লার দৌড় নাকি মসজিদ পর্যন্ত, আর বাকশালীগের দৌড় ইন্ডিয়া পর্যন্ত। ইন্ডিয়া ছাড়ার কোনো উদাহরণ থাকে না। দপ্তরবিহীন মন্ত্রীরা গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়, তাদের ভূমিকা কি আসেন এই বিষয়টা একটু আলাপ করে দেখি। দপ্তরবিহীন মন্ত্রীরা সাধারণত সরকার বা মন্ত্রিসভার বিশেষ কাজ বা দিক নির্দেশনায় সহায়তা করে। তাদের ভূমিকা একটা সরকারের কার্যকারিতা বাড়াইতে এবং বিশেষ পরিস্থিতি মোকাবেলা করার জন্য কৌশলগত সিদ্ধান্ত অবদান রাখতে সাহায্য করে। আমরা যেমন ইংল্যান্ডের উদাহরণ দিতে পারি, যে উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি কিন্তু দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন। যুদ্ধকালীন সময় চার্চিলকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রিটিশ প্রতিরক্ষা পরিকল্পনা এবং সামরিক অভিযানের কৌশলগত নেতৃত্ব দেওয়ার জন্য। তারপরে ধরেন পিটার মেন্ডেলসন, টনি ব্লেয়ারের মন্ত্রিসভার অন্যতম সদস্য ছিল। পলিসি ফ্রেমওয়ার্ক আর নিউ লেবার নীতিমালা যেটা তৈরিতে তার ভূমিকাটি ছিল মুখ্য। লেবার পার্টির একটা খুব গুরুত্বপূর্ণ নেতা ছিল সে। এমনকি নাদিম জাহাবি এই সাম্প্রতিক সময়ে যে করোনা ভাইরাস ভ্যাকসিন যে রোল আউট, এই কার্যক্রমের নেতৃত্ব দিছিল এই লোক। ইন্ডিয়ায় আরো উদাহরণ আছে, ওইটা তো জানে না মাসুদ কামাল।
আম্বেদকর হচ্ছে সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান, কিন্তু মন্ত্রী হিসেবে তার কোনো নির্দিষ্ট দপ্তর ছিল না। ভারতের সংবিধান প্রণয়ন, সামাজিক ন্যায় বিচার এবং দলিত অধিকার রক্ষায় তার কি ভূমিকা আম্বেদকরের, সেটা তো সবাই এটা প্রশংসা করে, তাই না? 47 সালে আরেকজন মন্ত্রী ছিল গোপাল স্বামী আয়েঙ্গার। কাশ্মীর বিষয়ক বিশেষ দায়িত্বটা উনার ছিল। ভারত আর কাশ্মীরের যে সম্পর্ক স্থাপন, ভারত কাশ্মীরে যে গিলে খাইলো, ওই সম্পর্ক স্থাপনের কূটনৈতিক সমাধানে তার ভূমিকা ছিল প্রধান। তারপরে ধরেন শ্যামাপ্রসাদ মুখার্জি, সেও দপ্তরবিহীন মন্ত্রী ছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি তো কি বিশাল নেতা ছিল। এমনকি কানাডা বা অস্ট্রেলিয়াতে যে বলি, জিন ক্রেটিয়ান কানাডায় দপ্তরবিহীন মন্ত্রী থাকাকালীন কুইবেকের যে আলাদা হওয়ার যে বিষয়টা ছিল না, ওইটার মূল মানুষটা ছিল এই লোকটা। তার নেতৃত্বে কুইবেকের সংহতি এবং ঐক্য বজায় রাখা সম্ভব হয়। রিচার্ড কেসি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অস্ট্রেলিয়ার দপ্তরবিহীন মন্ত্রী হিসাবে যুদ্ধকালীন পরিকল্পনা এটা করতো সে। অস্ট্রেলিয়ার যে মিত্র খোঁজা এবং তাদের সাথে সম্পর্ক রাখা, এই পুরো কাজটা সে করতো। দপ্তরবিহীন মন্ত্রীরা আসলে কি কি করে? 1 নম্বর করে হচ্ছে কৌশলগত নেতৃত্ব দেয়, বিশেষ প্রকল্প এবং সমস্যা সমাধানে ভূমিকা পালন করে, কূটনৈতিক দায়িত্ব পালন করে, আন্তর্জাতিক এবং জাতীয় সম্পর্কের উন্নয়ন ঘটান। তার একটা স্পেশালাইজড এক্সপার্টাইজ থাকে, বিশেষজ্ঞদের মতো পরামর্শ এবং নেতৃত্ব দেয় সে। আর 4 নম্বর হচ্ছে যে রাজনৈতিক ভারসাম্য, মন্ত্রিসভার সদস্য সংখ্যা এবং ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য দপ্তরবিহীন মন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের মন্ত্রীরা মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া গভীরভাবে প্রভাব ফেলে এবং কখনো কখনো তাদের অবদানই পুরো সরকারের সাফল্য নির্ধারণ করে। আই রিপিট, দপ্তরবিহীন মন্ত্রী উজিরে খামোখা না। মাসুদ কামাল মূর্খ হইতে পারে, দুনিয়ার সব মানুষ তো মূর্খ না। মাহফুজকে যে আপনি উজিরে খামোখা কইতেছেন, এই শক্তিটা পাইছেন মাহফুজদের কারণে। মাহফুজের মতো অসংখ্য তরুণ যুবক মরণপণ লড়াই কইরা ফ্যাসিস্ট হাসিনারে হটানোর জন্য জীবন দিচ্ছে, মাঠে লড়াই করছে। হাসিনা তো নিজেই উজিরে খামোখা ছিল বিনা ভোটে, তখন কি মোদির মুখে বলে রাখিছিল মাসুদ কামাল? তখন যে কয় নাই, এখন সবার মুখ ফুটিছে। দেখেন রিজভি ভাই কি করছে 5ই আগস্টে, ক্যান্ডা করছে বাচ্চাদের কথা শুনেন। ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা, স্কুল কলেজের সে সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদী আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে, সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা পঙ্গুত্ব বরণ করেছে, যাদের চোখ চলে গেছে, যাদের পা চলে গেছে, আমি তাদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর পাশাপাশি আমি একটু বলতে চাই, সারা বাংলাদেশের আজকে গণতন্ত্রের যে বিজয় হয়েছে, এটা আমাদেরকে, এই উল্লাসকে আমাদেরকে সংহত করতে হবে। এখন সবার পাগা গজাইছে, ছাত্ররা কিছু না। ছাত্রদের ভুল থাকতে পারে, কিন্তু ওরা তো ছোট, ওদেরকে তো দেখাই দিতে হবে, ওদেরকে বলতে হবে, ওদেরকে শুনতে হবে। ওরা কি কখনো বেয়াদবি করেছে কারোর সাথে? বলেন তো, ও তো কারোর সাথে বেয়াদবি করে নাই, তো ওদের পিছে লাগিয়েছেন কেন? ওদের পিছে লাগবেন, ধরবো আমি। মাসুদ কামাল কইছে যে মাহফুজ কি ভোট করিছে, ভোট কি জানে? কত লোক আওয়ামী লীগ করে জানেন? কোনো ধারণা আছে আপনার? জীবনে কোনোদিন ইলেকশন করছেন? কোনো একটা পর্যায়ে, জীবনে কোনো একটা পর্যায়ে মাহফুজ আলম সাহেব আপনি ইলেকশন করেছেন? হ্যাঁ, মাসুদ কামাল আন্নে ভোট করিছেন? হ্যাঁ, জিন্দগিতে আন্নে কেমনে জানেন ভোট কি? আপনি যেমনি ভোট না করিয়াই জানেন, ভোট বিশেষজ্ঞ হয়েছেন, ঠিক সেইভাবে মাহফুজ হয়েছে। আপনার কোনো সমস্যা? হ্যাঁ, আপনি কি ছাত্র সংসদ নির্বাচন করেছেন? হ্যাঁ, জিতেছেন, দাঁড়িয়েছেন? আমি করেছি, জিতেছিও। হ্যাঁ, বিপিজিএস পদে। হ্যাঁ, জাতীয়ভাবে নির্বাচন করেছেন, সারা দেশে লাখ লাখ ভোটারের কাছে গেছেন কোনোদিন? হ্যাঁ, জানেন কেঙ্কা করে করা লাগে? আমি করেছি, জিতেছিও। বিএমএর সেন্ট্রাল কমিটিতে, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল কমিটিতে আমি জিতেছি, জাতীয় পর্যায়ে নির্বাচন করিয়া। রাজনীতি করেছেন জিন্দগিতে? করেন নাই তো বাক্য জানেন কেন? রাজনীতি মিয়া ওটা তো জানেন না আপনি, রাজনীতি কোন বুঝেন? যাই হোক, মাহফুজের ডিফেন্ড করা বা গ্লোরিফাই করা আমার দায়িত্ব না। ছাত্রদের অবশ্যই অনেক দুর্বলতা আছে, যার জন্য আজকে আমাদেরকে এমন একটা পরিস্থিতিতে পড়তে হয়েছে যে আমরা হইতে পারতাম সেটা হইতে পারতেছি না। এটা আমি নিজেও বলছি। 5ই আগস্টে গণভবনের পরে বঙ্গভবনের দখল নিতে হইতো, চুপ্পুকে তাড়াইতে হইতো ওই দিনে পাছায় লাথি দিয়া, সেটা হয় নাই। কিন্তু মাসুদ কামাল কেন লাগলো মাহফুজের পিছনে? কারণ মাহফুজ বলছে কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে সে বাংলাদেশ বিরোধী বলিছে, খুব ভালো কথা বলিছে, সাবাস, বাঘের বাচ্চা। বাংলাদেশের মানুষের মনের কথা কইছে, আমাদের পূর্ণ সমর্থন আছে। এটা মাসুদ কামালের পুচ্ছে আগুন ধরে গেছে। আওয়ামী লীগ বড় দল না, আসলে জামাত বাংলাদেশ বিরোধী। আওয়ামী লীগের এত লোক, বড় দল কুই যাবে? এরা কি দেশ থেকে বের হয়ে যাবে? আওয়ামী লীগের মাহফুজ উন্মাদ এমনকি এটাও কইছে যে দেশে বিভক্তি আনা হইতেছে। শুনেন ওর কথাই শুনুন। বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে একমাত্র জামাতে ইসলাম বাংলাদেশের জন্মের সময় বিরোধিতা করেছিল, সেই সময় তারা বাংলাদেশপন্থী ছিল না। কত লোক আওয়ামী লীগ করে জানেন? কোনো ধারণা আছে আপনার? আওয়ামী লীগের সব লোককে নিয়ে আপনি কী করবেন? কোন দেশে পাঠাবেন? কোথায় পাঠাবেন আপনি?
বঙ্গোপসাগরে ফেলে দিবেন নাকি সব মিলে একসঙ্গে জোর করে একসঙ্গে জড়ো করে গণকবর দিয়ে দিবেন? কি করবেন রে ভাই? আমার মাঝে মাঝে এই সমস্ত লোকের মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ হয়। ওনারা কি পাগল হয়ে গেলেন? এই মাহফুজ আলমের বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া যে এরকম একটা বক্তব্য আমরা দিতে চাই না। তা না হলে সরকারের শৃঙ্খলা থাকবে না, শৃঙ্খলা থাকে না। এইভাবে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় না, এইভাবে মানুষের মনে বিভক্তি তৈরি করে দিয়ে